দিয়েছে। যখন এই নৌকা প্রতীক নিয়ে যারাই এসেছে তাদের উপরেই ছাপিয়ে পড়েছে, নৌকা পিছিয়ে পড়েছে। এই সৈয়দপুরের মানুষ অন্যান্য জেলার চেয়ে অর্থনৈতিকভাবে তারা দুর্বল। এই জায়গার অনেক নেতা কর্মীরা চিকিৎসার অভাব, তাদের কেউ খোঁজ নেয় না। আপনি আমাদের এই জেলার, আপনি এখন আমাদের গার্জিয়ান। এই জেলার একটি আওয়ামী লীগের নেতা কর্মীও যাতে চিকিৎসার অভাবে এবং তার গরিব যারা কর্মী নেতা কর্মী আছে তাদের মেয়ে এবং তাদের কি বলে পরিবারে যাতে আমরা হয়তো বা তাদের স্বয়ং সম্পূর্ণ করতে পারবো না, কিন্তু অনেক মেয়েদের টাকার অভাবে বিয়ে দিতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, যেহেতু আমরা এখন রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা ইচ্ছা করলে আমরা 100 টাকার জায়গায় অন্তত আমাকে 10টি টাকাও আমরা তাদের পাশে সাহায্য করতে পারি। আজকে এই সবাই এইগুলো করা উচিত। আর একটি কথা, যারা নৌকায় 2018 সালের নির্বাচন হলো আমাদের, 18 সালের নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছে, নৌকার পক্ষে কাজ করতে আসেনি, আমি আপনাকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং এখানে আজকে নীতি নির্ধারকরাই, যেহেতু জেলা আওয়ামী লীগের সকল সদস্যরা আছেন, তারাই তো নীতি নির্ধারক। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, তারা জেলা কমিটিতে, যেহেতু তারা নৌকার পক্ষে কাজ করতে আসেনি, নৌকার বিরোধিতা করছে, নৌকাকে ঠকানোর জন্য। আসলে নৌকা আমাকে দিচ্ছে, আমি প্রার্থী হয়ে আসছি। নৌকা তো জাতির পিতার প্রতি, নৌকা তো শেখ হাসিনার এবং ভোট দিতেও আসে না, এবার এরা বড় বড় কথা বলে, ঠিক এরা আল্লাহকে হাজির নাজির করে কথা বলে। আমরা কিন্তু আমাদের বাড়ি কিন্তু শরীয়তপুরে, আমার বাবা জমিদার ছিল না ভিক্ষুক ছিল, এটা কিন্তু সকলেই জানে, সকলেই কিন্তু আমরা সবাই বাড়ির খবর রাখি, সকলের খোঁজ খবর রাখি। আর যদি নাও চিনি, এটা রাখতে কিন্তু বেশি সময় লাগে না। কিন্তু যারা আল্লাহকে হাজির নাজির করে সততার প্রতীক হিসাবে অধিষ্ঠিত হয়েছে, অনেকেই বলেন মাননীয় মন্ত্রী আপনাকে, আমি কালকে জাজিরার বিভিন্ন অনুষ্ঠানে গেছিলাম, আমি শুনলাম, আমি বললাম যে মাননীয় মন্ত্রী এবং আমরা দুই এমপি মিলে আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু কতটুকু পারবো জানি না। চেষ্টা করতেছি, আমরা কতটুকু পারবো আমরা জানি না। কিন্তু একটা সুখবর হলো যে আমাদের কাঁঠালবাড়ি থেকে প্রেমতলা পর্যন্ত যে বললেন, এই বললেন মাননীয় মন্ত্রী ওই দিন থাকবেন একনেক মিটিংয়ে, ইনশাল্লাহ নেক্সট একনেক মিটিংয়ে এটা অনুমোদন হবে। তারপরে তারা বললো এটা নাকি আগের এমপি সাহেবই নাকি এটা, না না কাদিরের বাসে এই জায়গায় আমার ভাই এরা শুনছে কিনা আমি জানি না, আমি শুনছি না, মোবাইলে সুদের বাসায় যখন আমরা বসলাম বললো না যে এই প্রজেক্টগুলো আগেই দেওয়া, এখন হচ্ছে হলো মানে ওই ধারাবাহিক ভাবে হচ্ছে। আমি বললাম যে 10 বছর কিছু হলো না। আর আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের কাঁঠালবাড়ি থেকে আমাদের প্রেমতলা এবং অলরেডি আমাদের মনোরর থেকে একদম আমাদের কাজ শুরু হয়ে গেছে, টেন্ডারও শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা মেঘনা সেতু হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে দৃশ্যমান, এবং একদম সুরেশ্বর থেকে পদ্মা সেতু পর্যন্ত আমাদের একটা রিভার ড্রাইভ মাননীয় মন্ত্রীর একটা উদ্যোগ আছে, যে রিভার ড্রাইভ এটাও ডিপিপি হয়ে গেছে। আর একটা কথা হলো আমাদের এই যে আমাদের এই কীর্তিনশা নদীরও মাননীয় মন্ত্রী এটাকেও একটা ডিপিপির মধ্যে প্রায় 300 কোটি টাকার একটা বেড়িবাঁধ এবং একটা সৌন্দর্য বর্ধন, ওখানে একটা পর্যটন এলাকার মতো হবে, পর্যটনের দৃষ্টিনন্দন একটা ই হবে, এটাও প্রসেসের মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা 3 জন, আমাদের নেতা এনামুল স্বামী, আমি এবং নাহিম রাজ্জাক, আমাদের মধ্যে পরস্পরের সাথে সমঝোতা এবং এই শরীয়তপুর জেলাকে কিভাবে একটি 64 জেলার মধ্যে
একটি জেলায় রূপান্তরিত করা যায় সেই চিন্তা মাননীয় মন্ত্রী আমাদের আছে। আমরা চেষ্টা করব, আর আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। যদি আপনারা আমাদের পাশে থাকেন, নিশ্চয়ই আমরা এই শরীয়তপুরকে একটি সুন্দর জেলা আমরা রূপান্তরিত করতে পারবো। আর মাদক আর আমরা তো বলেছি এই শরীয়তপুরে অনেকাংশেই মারামারি কাটাকাটি নাই, কোনো সন্ত্রাসী নাই আগের মতো। যে 10 বছরে যেভাবে এই জায়গায় যারা সন্ত্রাস এর লীলাভূমি তৈরি করেছিলেন, বিভিন্ন জায়গা থেকে এসে তারা সুবিধা ভাবে আসে, তো বিভিন্ন দেশে থাকে, সুযোগ ক্ষমতায় আসতে থাকে, ক্ষমতায় না থাকে সুবিধাভোগী, ক্ষমতায় না থাকে আবার ক্ষমতা থাকলে আসে। তারা আইসা এই শহরটাকে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আপনারা এটা দেখতেছেন শরীয়তপুর জেলায়, টোটাল জেলা এখন কোন সন্ত্রাসের কোন রাজত্ব নাই, এবং মাদক আমরা আনতে পারবো না, কিন্তু মাদক এটা নিয়ন্ত্রণের মধ্যে অলরেডি এসে গেছে। এবং ইনশাল্লাহ আমরা 3 জন আমাদের চেষ্টা করতেছি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ। এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে মিশন 21 এবং 41 যে মিশন, এই মিশনে আমরাও শরীক হব। এই কথা বলে আমার আর শেষ কথা দিয়ে আজকের আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যারা নৌকায় ভোট দেয় নাই, আমি এদের চিহ্নিত করবেন এবং এদের জেলা আওয়ামী লীগের এটা নিয়ে ভাববেন। যারা নৌকার বিরোধিতা করেছে, নৌকার পক্ষে থাকে নাই, ভোট দিতে আসে নাই, তারা কিসের আওয়ামী লীগ করে? তাদের আওয়ামী লীগ করার অধিকার তাদের নেই। আবার সামনে আইবে পৌরসভা নির্বাচন, এই সময় আয়া করবে আমি উপজেলা এইবে করবে আমি প্রার্থী, আবার পার্লামেন্ট নির্বাচন এইবে করবে আমি প্রার্থী। কিন্তু শেখ হাসিনা দল যাকে মনোনয়ন দেয়, নৌকা দেয়, তার পক্ষে তারা থাকে। এইগুলা আপনারা দেখেন, এগুলো আমরা না দেখি আগামী দিন হয়তো এবার আমি মনোনয়ন পেয়েছি, আগামী দিন আমি মনোনয়ন নাও পেতে পারি, আরেকজন পাবে, এই এলাকারই সন্তান পাবে, তাদের দেখা দিবে। আজকে আমরা যদি এইগুলো আর যদি সমাধান না করতে পারি, এইগুলো আর যদি আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারি, তাহলে সাহস মানুষের বাড়বে এবং দল করার আগ্রহ কমিয়ে যাবে। যারা সারা জীবন দল করে নৌকায় ভোট দেয়, নৌকা দিয়ে সবাই পড়ে, আর যারা নেতা এই চেয়ারের সামনের চেয়ারের সাথে বসে এই চেয়ারে আইসা বসার জন্য ঠেলাঠেলি করে, তারা ভোট দিতেও আসে না, আর নৌকার পক্ষে কাজও করবে। এর আজকেই এটা সিদ্ধান্ত আপনারা নেবেন যে কি করা যায়। আর অনেক নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, অনেক নেতৃবৃন্দ মারা গেছেন আমাদের জেলা আওয়ামী লীগের, এবং অনেকে আসেন না, তাদের ই করে কীভাবে আরও করা যায় এই কথা বলে আমি আমার বক্তব্য। স্যার, আমি 2006 সালে ঢাকা 35 নম্বর সেক্রেটারি ছিলাম। জামাত বিএনপি মানে আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমার 11 বছর চাকরির জন্য আমি চেষ্টা করছি, আমার চাকরি হয় নাই। এখন আমাদের আপনারা সবাই মিলে সভা শাসক প্রধান অতিথি হয়ে গেলি এটা তো বাসা যায় পড়বো। আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের সকলের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী, শরীয়তপুর 2 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব এ.কে. এনামুল হক স্বামী, জননেতা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সংসদের আজকের সভার মাননীয় সভাপতি, আমাদের সকলেরই প্রিয় জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান হাফিজুর রহমান প্রকাশ শিকদার, উপস্থিত আমার বন্ধু, একসাথে আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আওয়ামী লীগের রাজনীতি করি, একসাথে কাজ করি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, আপনাদেরও অত্যন্ত প্রিয় মানুষ জনাব ইকবাল হোসেন অপু এমপি, আমাদের বারবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সবারই প্রিয় মানুষ, সবাই পছন্দ করি, আমিও ব্যক্তিগতভাবে বাবু অনল কুমার দে সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র জুমার দিন দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। আমি যেটা জানলাম মূলত এজেন্ডা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আমরা পালন করতে পারছি। আর বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ, সবুজের বুকে লাল পতাকা হচ্ছে বঙ্গবন্ধু, সারা বাংলাদেশের প্রতীক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধু যদি দেশটা স্বাধীন না করতেন, বাঙালি ছেলেরা মন্ত্রী হতো না, এমপি হতো না, প্রধানমন্ত্রী হতো না, ডিসি হতো না, এসপি হতো না, পশ্চিমাদের গোলামি করে আমাদের। সেই কারণে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ ইউনেস্কোর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যারা শুনেছেন তারা জেনেছেন পৃথিবীর প্রায় 195টি দেশ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করছে। কারণ বঙ্গবন্ধু হচ্ছেন পৃথিবীর ইতিহাসের একমাত্র নেতা যিনি রাষ্ট্রপ্রধান এবং অথবা সরকার প্রধান না হয়েও যা বলতেন তৎকালীন পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষ তাই শুনতেন। এখানে মুক্তিযোদ্ধারাও আছেন। 71-এর মার্চের 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়িটিতে তিনি যা বলতেন, সেই কারণে ব্রিটিশ পত্রিকাগুলো তখনই 32 নম্বরকে ব্রিটিশ সরকারের সরকারি বাসভবন 10 নম্বর ডাউন স্ট্রিটের সাথে তুলনা করতেন। 7 মার্চের বক্তৃতা, আমি যা বলি তা মানতে হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, বাঙালিরা খাজনা ট্যাক্স দেয়নি। যদি রেডিওতে আমাদের কথা না শুনে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় বাঙালিরা টেলিভিশনে যাবেন না, কেউ যায়নি। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো, দুর্গ করে তুলো। আমি যা বলি তা মানতে হবে, বাঙালিরা মেনেছে, বাঙালিকে দাবায় রাখতে পারবে। সেই কারণে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। সব দিক থেকেই বঙ্গবন্ধু পৃথিবীর রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, জাতির পিতাদের মধ্যে আজকে অন্যতম। আমাদের সৌভাগ্য আমরা তার জন্মশত বার্ষিকী পালন করতে পারছি। আর শরীয়তপুর তো বঙ্গবন্ধুরই জেলা, ফরিদপুর, শরীয়তপুর এই ফরিদপুরের সন্তান বঙ্গবন্ধু। জন্মশতী বার্ষিকী আমার বন্ধু ইকবাল হোসেন অপু যেটা বলেছেন, সারা বাংলাদেশে সবচেয়ে ঝাঁকঝমকপূর্ণ ভাবে আমরা প্রত্যেকটি জেলায়, উপজেলায়, শিক্ষা প্রতিষ্ঠানে দলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, সরকারের পদক্ষেপ হবে, কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, সকল সহযোগী সংগঠন প্রত্যেকটা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে পালন করা যায় আজকে সবার থেকে নির্দেশ দিবেন। প্রত্যেকটি সহযোগী সংগঠন তাদের কর্মসূচি প্রণয়ন করবে এবং নেক্সট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সেটা আলোচনা করে আমরা বাস্তবায়ন করব। আর 1 বছর আমাদের হলো, বর্তমান সরকারের 1 বছর, মাননীয় প্রধানমন্ত্রীর পরপর তৃতীয়বার, টানা তৃতীয়বার এবং চতুর্থবার। 1 বছরে আমাদের শরীয়তপুর জেলার অর্জন অনেক। আমি আমার বন্ধু ইকবাল হোসেন অপু, আমাদের স্নেহের নাইম রাজ্জাক, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুরা জেলাটাকে কিভাবে একটি আধুনিক এবং উন্নত জেলা করা যায় সেই জন্য পরিকল্পনা করছি। শেখ হাসিনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে, আপনারা জানেন। এডিসি জেনারেল সাহেব আজকে ছিলেন, ডিসি সাহেবকে বলছি পরবর্তী একটি সভায় আমরা আসব, শহরের কোন জায়গায় শেখ হাসিনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা যায় আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত। খুশি হবেন
মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটি জেলায় জেলায় মেডিকেল কলেজ আমি এবং আমার বন্ধু ইকবাল হোসেন অপু নাইম রাজ্জাক সহ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। প্রথম 50টি জেলার মধ্যে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। করা হবে 70টি ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে শরীয়তপুরে। আমরা দুইটা, একটা জাজিরা আর একটা নড়িয়া, দেখছেন না আপনারা? বললেন যোগাযোগ সচিব আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন নজরুল ভাই, আমার পূর্ব পরিচিত। যখন 900 কোটি উনি ভোটের আগে আমার সাথে কথা, আমাদের ভেদারগঞ্জ থেকে ওই অঞ্চল হয়ে যায়, আমাকে ইকবাল হোসেন অপু বললেন, দোস্ত এটা কোনো কথা হইলো? স্টাইল যেটা পদ্মা সেতু থেকে আমরা আসবো ছোট রাস্তা দিয়া, আর তোরা ওখান দিয়ে যাবি বললেন রাস্তা, শরীয়তপুর দিয়ে যাইতে দিব না। আমি বললাম কি করতে হবে? আমি আর সে যাই তাৎক্ষণিক ভাবে একটা ডিউ লেটার দিলাম যোগাযোগ সচিবকে। যোগাযোগ সচিব টেলিফোনে সেখান থেকে জেলা প্রশাসকের সাথে কথা বললেন করা হবে এবং দ্রুততার সাথে তুলেন এবং ভূমি অধিগ্রহণের সকল কার্যক্রম চলছে। ফেব্রুয়ারি মাসে, একটু আগে আমি সার্কিট হাউসে বলেছি, আমাদের নেতৃবৃন্দ ছিলেন, যোগাযোগ সচিবকে আমরা শরীয়তপুর নিয়ে এসে একেবারে পদ্মা সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত করলেন কত দ্রুততার সাথে করা যায় আমরা সেটা বাস্তবায়ন করব। এই কথাটা আপনাদের বললাম। নদী ভাঙা প্রজেক্ট ছিল 6 কিলোমিটার, নড়িয়ার অংশ। আমি জানতাম না, আমি তো মন্ত্রী ছিলাম না, সরকারের ছিলাম না, জাতিরাটা অন্তর্ভুক্ত ছিল না। একই প্রেশার অপু আমার সাথে যেভাবে বন্ধুবান্ধব কথা বলে আমরা সেভাবে অন্তর্ভুক্ত করে দিয়েছি এবং নড়িয়ার সাথে সাথে দেখেন জাতিরাও কাজ চলছে এবং 9 কিলোমিটার, 6কে আমরা 3.5 কিলোমিটার বাড়িয়ে এখন 9 কিলোমিটার হচ্ছে এবং রিভার ড্রাইভ হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সাবমেরিন ক্যাবেল দিয়ে চরত্রা, নওপাড়া, নড়িয়ার এবং ভেদারগঞ্জের কাছিকাটা নিয়ে যাচ্ছি। জাজিরার একটা ইউনিয়ন বাদ পড়ে যায়। ইকবাল হোসেন অপু আমাকে বলল, কুন্ডের সর কি তাহলে বিদ্যুৎ যাবে না? আমি বললাম ঠিক আছে, কালকেই মিথ্যা হলে সে বলো এই চরত্রা, নওপাড়ার খুঁটি যেটা দেখতেছো এটা সকালবেলা দেখো তুমি কুন্ডের সরে চলে যাবে। ফেসবুকে দেখা বলে আবার আমি ফোন দিয়া বললাম দেখছো আমরা কুন্ডের চরেও নিয়ে আসছি। আমি কথাগুলো বললাম যে আমরা একসাথে কাজ করছি, একসাথে কথাগুলো বললাম একসাথে, এবং কোনো এখানে কোনো কারণ নাই। আমি হয়তো আমরা এমপি মন্ত্রী হয়েছি নতুন, কিন্তু দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করি। আমাদের প্রয়াত নেতা জননেতা মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে এই যে আসার সময় ঢোকা বাইরে বলতেছিলাম, ওই যে ওখানে ডাক বাংলায় 86 সনে কত কষ্ট করে ফ্লোরিং করে থাকছি। সিনিয়র যারা নেতা সবাই জানেন, আমরা তো রাজনীতিতে অনেক দিনের আমাদের রাজনীতি অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জেলাতেই আমরা রাজনীতি করছি, তা আমরা সব দিক থেকেই কাজ করছি। আমি যে কথাটা বলতে চাই, আজকে সবাই সিদ্ধান্ত হোক, মজিদ বর্ষেই আমরা এই শরীয়তপুর জেলা আওয়ামী লীগও একটি সুন্দর দৃষ্টিনন্দন ভালো জেলা আওয়ামী লীগ কার্যালয় হিসাবে আমরা গড়ে তুলব। আমি আমার অবস্থান থেকে, যার অবস্থান থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এটা কয়তলা ফাউন্ডেশন করা আছে? 4 তলা। আমরা দোতলাটা করে ফেলবো এই মুজিব বর্ষ। যার অবস্থান থেকে আমরা করব। আমি অপু আমরা আমাদের যা বেতন আছে, আমি দরকার হলে 2 মাসের বেতন দিয়ে দিব। আমি 2.5 লাখ টাকা করে বেতন পাই। 2 মাসের বেতন দিলে মন্ত্রী আমি 5 লাখ টাকা দিলাম। ইকবাল হোসেন অফিস হয় সেভাবে। আর যার অবস্থান থেকে এটা নেতা কর্মীদের নিয়ে আমরা করব এবং এই বছরই করে ফেলবো। এবং হ্যাঁ, তাহলে 2 মাসে যদি তার 3 লাখ হয় তাহলে 8 লাখ টাকা হয়ে গেল ইনশাআল্লাহ। আবার যে যতটুকু দেন তাহলে 8 লাখ টাকা হয়ে গেল। আমার 2 মাসের বেতন দিয়ে দেন। হ্যাঁ, আপনাদের বেতনটাও যদি এবারে দিয়ে দেন তাহলে আমরা এই আওয়ামী লীগ করার কারণে একটু বলি, এই আওয়ামী
না করলে তো আমি মন্ত্রী হতাম না। না তো আমরা সবাই এখানে একমত, আমরা বেতন দিয়ে দিব 1 মাস 2 মাস যে যা পারি এতে হয়ে যাবে। এটার একটা স্যাটিসফ্যাকশন আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই যে বলতে পারবো আপনি আমাদের যে চাকরিটা দিয়েছেন সেই চাকরির 2টা বেতন 2 মাসের বেতন দিয়ে আমরা শরীয়তপুর কার্যালয়ে কাজে লাগিয়েছি। হ্যাঁ, 6 জন উপজেলা চেয়ারম্যান 2 মাসের বেতন দিয়ে দিবেন। সব জায়গায় কিন্তু একরকম না। আমি একটু বলি, এই পার্টি অফিসটা আমরা আমাদের টাকায় করবো, যার যার অ্যাবিলিটি দিকে দিব, এটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে। ঠিক আছে, ওইটা তাহলে ওইভাবে আপনি দ্রুত করেন। তাহলে আমরা একটা কাজ করি, এই জানুয়ারি মাসে কার্যক্রম শুরু করি। জি টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কিভাবে করবেন? আজকে যে আমরা দোতলা করব, এটা একতলা হওয়ার কারণে, একতলা যারা করেছেন এই যে আমাদের উজ্জ্বল ভাই সহ, এই আওয়ামী লীগ অফিস, এই আওয়ামী লীগের কারণেই দেশ, এই আওয়ামী লীগের কারণেই আমরা মন্ত্রী, এই আওয়ামী লীগকেই আওয়ামী লীগের নেতা বানায়, আওয়ামী লীগের কারণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের প্রতি আমি আনুষ্ঠানিকভাবে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এই মাসেই জানুয়ারি থেকে মুজিব বর্ষ প্রথম মাসে আমরা এটা কার্যক্রম শুরু করলাম। ঠিক আছে, থেকে এটা ঘোষণা বর্ষা এবং হইলে আমরা দোতলা করতে 2-3 মাস সময় লাগবে, ফাউন্ডেশন যেহেতু দেওয়া আছে। ধন্যবাদ, আর কথা না বাড়িয়ে যতক্ষণ দোতলা আমরা কনফার্ম করব, আমরা এখানে জয়েন্ট মিটিংটা করব, উপরে রাউন্ড টেবিল দিয়া ফাইটিং দিয়া শুধু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিটিংটা করব। লেটেস্ট আমার মনে হয় আমাদের টাকা আমরা যেভাবে হবে এটা আমরা 3 তলারও একটা অংশ করতে পারবো। তারপরে আমি বললাম বেতন 2 মাসের বাইরেও লাগলে আমি সহযোগিতা করব। আমাদের দায়িত্ব রাজ্জাক ভাই ছিলেন, করে গেছেন, আমরা একটা সিস্টেম চালু করে যাই। এই যে একতলা করছে দেখে আমরা এখন 2তলা 3তলার চেষ্টা করতেছি। আসলে এটাই তো আমাদের ঠিকানা, আওয়ামী লীগ অফিসই তো আমাদের ঠিকানা। অনেক নেতারাই আওয়ামী লীগের অফিসের টাকা উঠাইয়া সেই অফিসটা ইনশাল্লাহ এখন পর্যন্ত হয় নাই। প্রায় শোনা যাচ্ছে এই যে জাজিরা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ওই জাজিরা আমাদের সাংগঠনিক সম্পাদক আছে, ওই যে আমার ভাই আছে যে শামসু ভাই আছে, যে জাজিরা জয়েন্ট সেক্রেটারি আছে, বসির ভাই আছে, জাজিরাতে আমাদের এটা পার্টি গত সময়ে বাংলাদেশের সেই পার্টি অফিস হয়নি ইনশাল্লাহ, আর 43 লাখ টাকারও একটা কথা বলি, আমরা সখীপুরে পার্টি অফিস করেছি, নড়িয়াতে ফেব্রুয়ারি মাসে জমি পাবো, আমাদের নড়িয়াটা হয়ে যাচ্ছে, শুনলে খুশি হবেন। আমরা নড়িয়া সখীপুরে প্রত্যেকটা ইউনিয়নে 3% করে আওয়ামী লীগের নামে দলিল করে দিচ্ছে। ইতিমধ্যে 5% দিচ্ছে, সর্বনিম্ন আমরা 3% বলছি। ইতিমধ্যেই 12টা ইউনিয়নের জমি দলিল হয়েছে। আমরা একই ডিজাইন করতেছি অফিসের, একই কালার, সবুজ আর লাল কালার, ওই যে পার্টি অফিসের মধ্যে। আমরা আশা করি আগামী 2 বছরের মধ্যে 24টা ইউনিয়নে 24টা আওয়ামী লীগের পার্মানেন্ট অফিস হয়ে যাবে। দলিল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নামে এটা। আর উপজেলা থানা নড়িয়া সদরপুরটা হয়েছে, উপজেলার নড়িয়ার জমিটা পেতে আমার এক মাস সময় লাগতেছে, ফেব্রুয়ারি মাসে। আমরা আশা করি ফেব্রুয়ারি মাসে আমরা নড়িয়ার কার্যক্রম শুরু করব। সেক্ষেত্রে আজকের সবাই এটাও সিদ্ধান্ত হোক, মুজিব বর্ষে প্রত্যেকটা উপজেলায়, আমি ইউনিয়ন বলবো না, প্রত্যেকটা উপজেলায়
আমাদের আওয়ামী লীগ অফিস হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ অফিস করতে যদি টাকার দরকার হয় আমার কাছে চাওয়া, আমাদের ইনশাআল্লাহ নেত্রীর কাছে চাওয়ার দরকার নাই, আমরা করে নেত্রীকে যে বলবো যে আমাদের টাকা দিয়ে আমরা করছি নাকি। তাহলে উপজেলা জাজিরা থেকে শুরু করে অলরেডি আমরা কাজীঘাটে বাদশা ফকির নামে একজন ল্যান্ডলর্ড আছে, উনি জায়গা দিচ্ছে, দুই করা জায়গা দিচ্ছে, তারা সাত হয়ে গেছে। আমরা আশা করি 2-3 মাসের মধ্যে এটা আপনাকে দিয়ে, আমার সাথে আমার কথা হচ্ছে, আপনাকে দিয়েই আমরা উদ্বোধন করবো। 2-1 মাসের মধ্যে আমাদের অলরেডি কাজীঘাটে নামে দলিল হয়েছে, 3 তলা পর্যন্ত হয়ে গেছে। আর বাজারেও আমরা চিন্তা করছি যে বাজারেও কোনো জায়গায় থাকে আমাদের, আমরা পরামর্শ নিয়ে থ্যাংক ইউ। নেক্সট একনাকে উঠবে এবং সেই একনাক মিটিং এ আমি থাকবো। আমি একনাক মিটিং এ যাবো। সব একনাকে আমরা যাই না, এজেন্ডা থাকলে যাই মন্ত্রণালয়ে। যদিও এটা আমাদের মন্ত্রণালয়ে যায় না, তবে কোনো মন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে আর আমার এলাকার যেহেতু যেতে পারে, আমি যেমন নড়িয়ারটা আমি নিজেই উপস্থাপন করছি চৌরাত্রাপাড়া, তো এখানেও আমি যাব এবং ইনশাআল্লাহ নেত্রী গেলে সাথে সাথে এটা করে দিবে। এটা হলো এক। আর কথা বাড়াবো না, কারণ শুক্রবার দিন আর খুবই ইম্পর্টেন্ট। আমরা সংগঠন করালো একটা কথা। এবার মাননীয় প্রধানমন্ত্রী একটা স্ট্র্যাটেজি দিচ্ছেন, যেমন আমাকে যেটা বলছেন যে সরকারও ভালো করস, দলেও ভালো করস, দীর্ঘদিন দল করছস, এখন সরকারটা একটু ভালোভাবে কিছুদিন কর, আবার সময় মতো জায়গায় চলে আসবে, আমাকে যেটা বলছেন। তো এখন সংগঠনে ইলেকট্রিক সারা বছর আওয়ামী লীগ করবো, ভোটের সময় নৌকার বিরোধিতা করবো, এদের আওয়ামী লীগ করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। আমি কারো ব্যক্তিগত ইঙ্গিত করে বলতেছি না, আমাদেরও, আমার এলাকায় আছে, সব এলাকায় আছে কিছু লোক। তবে যদি তারা গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে থাকে তাইলে তো নিঃসন্দেহে সাংগঠনিক ব্যবস্থা তাদেরটা নেওয়াটাই বাঞ্ছনীয়, না হলে তো এটা হতেই থাকে। সেখানে জেলা আওয়ামী লীগ যেটা করবেন, আমাদেরও যেমন আমার চাচা নাসির চাচা মারা গেছেন, জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন, হাসেম চাচা সদস্য ছিলেন, কালকে মারা গেছেন, এরকম অনেকে আছে। এরকম একটা স্পেসিফিক দিনা থাবিব সেক্রেটারি বা আরো ইলেকট্রিক কারা আছে, আমি সেটা বলতেছি, আমি বলতেছি সংগঠন তো আমরা দুইজনই সংগঠন করা, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আপনারা সবাই সংগঠন করা, নিয়মের মধ্যে তথ্য একটা ক্যাটাগরিক্যালি এজেন্ডা দিয়ে একটা মিটিং করেন, আমরা থাকবো। যারা ইনেকটিভ, নৌকার ভোট দেয় নাই, নৌকায় আসে নাই, হ্যাঁ নিঃসন্দেহে তাদের জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা, যারা তো দূরের কথা থানা আওয়ামী লীগ, যারা ভোট দিতে আসে নাই তারা কিভাবে? ঠিক। আমি তো জানি না কি ভাই, আমি তো জানি না কি, আমি জানি না সে কি। জাতীয় নির্বাচনে যে ভোট দিতে আসে নাই, যেই হোক সে, এটা তো নিঃসন্দেহে মানে সেই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে এই আপনারা আলাপ আলোচনা করেন। জেলা আওয়ামী লীগের সভা শুরু হবে, আমি সবাইকে অনুরোধ করব একদম সুশৃঙ্খল ভাবে, সবাই যারা এন্টাইটেল, শুধু আমাদের বক্তব্য আপনারা শুনলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আছি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। ওই যে বাংলাদেশের মানুষ মনেই করে না, বিশ্বাসও করে শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না। ঠিক, সারা বিশ্বে এটা বললে নেত্রী খুব মানে সময় ধমক দেয়, অনেকেই মনে করেন অনেক দিক দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর চেয়েও বেশি সাফল্য দেখিয়েছে। তারপরও বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু, সারা বিশ্বে সেই কারণে প্রশংসিত, সততায় সেরা, মেধায় সেরা, দক্ষতায় সেরা, কিং অফ দ্য কিংস শেখ হাসিনা, রাজাদের রাজা, মহারাজা। আজকে সব দিক থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভোটের সময় যে দেখবেন নির্বাচন, মানুষ তোদের সাথে নামে না, পারতেছস না, আন্দোলন করতে পারছো না, আগেই হাইরা যায়, যে ভোটের আগেই কারচুপির অভিযোগ তারা যেইভাবেই হোক। যেই যে চট্টগ্রামে নির্বাচন হলো, মুসলিম ভাই জিতলো, একেবারে ইলেকট্রিক্যাল পদ্ধতি, কারচুপির কোনো সুযোগ নাই। এই বিএবি 23% ভোটার উপস্থিত ছিল, কারচুপি করলে ভোট কাটলে তো 70-80% হইতো। তো ওখানেও ভোটের কি অবস্থা? কারণ মানুষের বিশ্বাস হয়ে গেছে শেখ হাসিনার বাইরে কারো চিন্তা করতো না। ঠিক। বাংলাদেশের মানুষের সকল চিন্তা, সকল স্বপ্ন, সকল আশা, সকল আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ঘিরেই, আর কাউকে ঘিরে। ঠিক।
সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগ এমনি একটি সভায় আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুধু যারা সবাই থাকার কথা তারা থেকে বাকি সবাইকে অনুরোধ করব সুন্দরভাবে সভাটা পরিচালনা করার সুযোগ দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।